ধলরা খণ্ডগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের উদ্যোগে এই এলাকার আমাদের প্রিয় ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা যারা কৃতি হিসাবে স্বীকৃতি লাভ করেছেন তাদের সম্বর্ধিত করবার জন্য যে মহতী সম্বর্ধনা সভা, সেই সভার শ্রদ্ধাস্পদ সভাপতি তথা আমাদের গর্বে ধলরা খণ্ডগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের সম্মানীয় সভাপতি মহোদয়, মঞ্চে উপস্থিত রয়েছেন এই সমবায় সমিতির অত্যন্ত কর্মঠ সুশিক্ষিত যোগ্য সম্পাদক সম্মানীয় অধ্যাপক, প্রাক্তন অধ্যাপক সম্মানীয় গৌদার, আমার প্রাক্তন শিক্ষক সম্ভবত স্বজন ভবন হচ্ছে সহজ কুমার মাইতি মহোদয়, তার যে জ্ঞান গর্ব বক্তব্য শুনলাম খুব মোহিত হয়েছে। তিনি সহ সুমন্তদা সমবায়ের একেবারে আপার অবস্থায় তিনি বোঝেন, সব পণ্ডিত মানুষদের এখানে অবস্থা, দাদা আছেন, যাই ভাই আছেন, সব আমাদের অনুপ্তা আছেন, আমাদের লক্ষ্মীতা সহ অবনীবাবু অত্যন্ত কর্মঠ মানুষ এবং প্রচুর গুণী মানুষজন আছেন, তারা সহ আমাদের গোবিন্দবাবু অনেক পুরনো মানুষ, সমবায়ের মানে একেবারে আদি লোকজনদের অবস্থান এখানে। তো সেই সকল সমবায় এবং তাদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী সভাকে সমৃদ্ধ করবার জন্য যারা আমাদের ছাত্রছাত্রী বিধায় যারা একটু সমবেত হয়েছে, সম্ভবত অভিভাবক অভিভাবিকা না সমবায় ধন্যবাদ সমস্ত অভিভাবক অভিভাবিকা এবং এই সমবায়ের সকল ডেলিগেট বৃন্দ যারা আছেন, সবাইকে আমাদের গর্বের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে যথাযোগ্য স্থানে সম্মান প্রদর্শন করে অবনীয় বক্তব্যের শুরুতেই বলছিলেন যে আমাদের ব্লকের মধ্যে প্রথম স্থান দখল করা সমবায় সমিতি, শুধু তাই নয়, আমার মনে হয় জেলাতে যতগুলো সমবায় সমিতি আছে তার মধ্যে অগ্রগণ্য সমবায় সমিতির নাম যদি খুঁজে বার করতে হয় তাহলে সবার আগে যে সমবায় সমিতির নাম আছে তার নাম ধলরা খণ্ডগ্রাম সমবায় সমিতি। আমি সমবায় সমিতির চেয়ারম্যান ছিলাম, আমি একজন সমবায়ী, পরে পরে গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতি কর্মকর্তা থেকে একেবারে জেলা পরিষদের কর্মকর্তা হওয়ার সুযোগ পেয়েছি, সবচেয়ে আমাদের আশীর্বাদ। তো প্রথমে আমি অভিনন্দন জানাবো কর্মকর্তাদের, তাদের এই সুচিন্তিত ভাবনা। সমবায় মানে শুধু লোন দেওয়া, লোন কালেকশন করা নয়, সমবায় মানে সমাজের প্রতি সকল দায়বদ্ধতাকে অনুভব করা আর সেই দায়বদ্ধতাকে মাথায় নিয়ে সমাজের সাথে যা যা করণীয় করা উচিত তা করা, অর্থাৎ একটি অনন্য নজির সৃষ্টিকারী সমবায় যিনি হতে পারবেন তাকেই প্রকৃত সমবায় বলা হয় বলে মনে করি। সেই দৃষ্টিভঙ্গিতে আমাদের প্রিয় ধলরা খণ্ডগ্রাম সমবায় সমিতি তাদের যে সুচিন্তিত চিন্তা ভাবনা এবং যুগোপযোগী চিন্তা ভাবনা, অর্থাৎ আমাদের যারা প্রজন্ম, যারা আগামী দিনের ভবিষ্যৎ, কেউ ডাক্তার হবেন, কেউ মাস্টারমশাই হবেন, কেউ প্রফেসর হবেন, কেউ বা ইঞ্জিনিয়ার হবেন, কেউ বা ভালো সমবায়ী হবেন, তারা কিন্তু আমাদের এই প্রিয় ছাত্রছাত্রীরা। এই কয়েকজন ছাত্রছাত্রী কিন্তু ধলরা গ্রাম পঞ্চায়েতের মধ্যে অবস্থান করছে তা নয়, অনেক ছাত্রছাত্রী আছে, কিন্তু তাদের পক্ষ থেকে কিছু বেছে নেওয়া হয়েছে। কাদের বেছে নেওয়া হয়েছে না, যাদেরকে সরকার স্বীকৃতভাবে, যাদেরকে কৃতি হিসাবে ঘোষণা করেছে, অর্থাৎ যারা মানদণ্ডে অনেকটা এগিয়ে আছে তেমন ভাই বোনদের ডেকেছে। তাই এই যে ভাবনা, এই ভাবনাটাকে প্রথমে সাধুবাদ জানানো উচিত এবং আপনাদের কাছ থেকে আমাদের সব শিক্ষা গ্রহণ করা উচিত। সাধু শিক্ষা আপনারা দিয়েছেন। সাথে সাথে প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, আমরাও তোমাদের মতো একসময় ছাত্র ছিলাম, আজকে ছাত্র থেকে এই জায়গায় এসেছি। আজকে আমাদের যখন সব জায়গাতে সম্বর্ধনা দিচ্ছে, তোমাদেরও ঠিক করতে হবে যে বাবা মা কষ্ট করে পড়াশোনা করাচ্ছেন, ছাত্রের মতো ছাত্র হতে হবে এবং তোমরা ছাত্রের মতো ছাত্র হয়েছো বলেই আজকে দেখো তোমাদের মতো অনেক বন্ধুরা তোমাদের সঙ্গে স্কুলে যায়, কিন্তু সবাইকে এখানে ডাকা হয়নি, ডাকা হয়েছে তোমাদের মাত্র গুটি কয়েক। কি ঠিক না করবে? এখানে দেখানো হয়েছে 2406টি পরিবার আছে, সেই 2406টি পরিবার থেকে কত ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, কি তাই না? তাতে মাত্র তোমরা গুটি কয়েকজন চান্স হয়েছে, তার মানে কি তোমরা তাদের থেকে অনেক ভালো। কিন্তু এই ভালোটা আবার কমে যাবে কোথায় গিয়ে, যখন আমরা কলেজে যাবো তখন এই সংখ্যাটা কমে যাবে, 10-12 জন মনোযোগ ছিলেন। আবার যখন আমরা একটা ইউনিভার্সিটিতে এখন পড়াশোনা করতে যাবো তখন এটা 2জন দেখতে দাঁড়িয়ে যাবে। অর্থাৎ তুমি আমি যখন ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়েছি তখন সেখানে কত বন্ধু ছিল, সেইটা আস্তে আস্তে যখন আমরা হাই স্কুলে গেলাম তখন বন্ধুর সঙ্গে কত বেড়ে গেল, তারপরে হাই স্কুল থেকে যখন আমরা কলেজে যাবো তখন বন্ধুর সংখ্যা কমে যাবে, অন্য বন্ধু বাড়বে, কিন্তু এই এলাকার বন্ধুর সঙ্গে আস্তে আস্তে কমে যাবে। কি বাবা ঠিক না? যখন ইউনিভার্সিটি যাবে তখন দেখবে অনেক বন্ধু হবে, অন্য জগতের বন্ধু হবে, কিন্তু এই এলাকার বন্ধুর সংখ্যা কমে যাবে, ঠিক না? আবার যখন কেউ মেডিকেল কলেজে যাবে, বড় ইঞ্জিনিয়ার সেকশনে যাবে, তাদের সংখ্যাটা আরো কমে যাবে।
আমারও তোমাদের মতো ছেলে পেয়েছি, আমিও একটি হাই স্কুল শিক্ষক হতে হবে। তো আমার স্ত্রী গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমি সমাজে এই কথাই বলি সবাইকে যে নিজের পরিবারকে আগে আদর্শ পরিবার করতে হবে। আমি যদি আমার পরিবারকে আদর্শ পরিবার করতে পারি, তাহলে পরে সামাজিকভাবে যারা আছেন প্রতিবেশী তাদেরকে আমরা ভালো করতে হবে। তো আমার ছেলে জয়েন্ট নিয়ে আমি এটা বলছি এই করতে উৎসাহিত করার জন্য। জয়েন্ট এন্ট্রান্সের মধ্যে গুরুত্বপূর্ণ পরীক্ষাতে 99.5% মার্কস পেয়ে দিল্লি টেকনিক্যাল ইউনিভার্সিটি এখন পড়ছে সরকারি মধ্যে। তো এটা বলার উদ্দেশ্য যে তোমাদেরকে এই লেভেলে অ্যাচিভমেন্টটা করতে হবে, অর্থাৎ সংখ্যায় কমে যাবো কিন্তু গুণগত মানটা এমনই হবো যেখানে কেউ ছুতে পারবে না। তো তাই তোমাদের কাছে আমি তোমাদের নিজেদের দাদা হবো, কাকু হবো, যার যার সম্পর্ক হবো সেই সম্পর্ক নিয়ে বলছি যে এমন কিছু একটা জীবনে তৈরি করার উদ্যোগ গ্রহণ করো, স্বপ্ন দেখা শুরু করো, যে স্বপ্নটা তোমাকে সার্থক রূপ দান করতে সক্ষম হবে। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি মিসাইল ম্যান যাকে বলা হয়, ডক্টর এপিজে আব্দুল কালাম দারুণ কথা বলেছেন, অনেক জ্ঞানগর্ব কথা বলেছেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন সকলের জন্য, সেটাকে যদি সকলে আমরা পাথেও করতে পারি না তাহলে জীবন সব হয়ে যাবে। সেটা হচ্ছে কি, যে ঘুমিয়ে ঘুমিয়ে আমরা যেটা দেখি সেটা স্বপ্ন নয়, যেটা আমাকে ঘুমোতে দেয় না সেটাই স্বপ্ন। আমরা ঘুমিয়ে ঘুমিয়ে কত কি দেখি, আর দেখি তাই না, কিন্তু যেই না ঘুম ভেঙে যায় তারপরে কিছুই দেখতে পাই না। কিন্তু যেটা তোমাকে ঘুমোতে দিবে না সেটাই হচ্ছে অরিজিনাল স্বপ্ন। অর্থাৎ সেটার জন্য তুমি রাত জেগে পড়াশোনা করো, সেটার জন্য তুমি দিনাতিপাত করো, সেটার জন্য তুমি কত পরিশ্রম করো। এইটাকে যত নিগুড়ভাবে তোমরা করতে পারবে তত তোমাদের জীবন সার্থক হবে। আর জীবন তৈরি করার এটাই উপযুক্ত সময়। একটা সময় চলে যাবে যখন তুমি আর ইচ্ছা করলে পড়াশোনা করতে পারবে না, তুমি চাইলেও আর কিছু করার সুযোগ পাবে না। তাহলে আজকে তোমাদের সংগঠিত করা হচ্ছে কেন? আর তোমাদের জীবনকে আরো আরো সুন্দর জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এটা। আর তোমাদের দিকে যারা এখানে আসার সুযোগ হয় না তারাও উৎসাহিত হবে কি করলে পরের বছর অন্তত আমি ওখানে যাওয়ার সুযোগ পাবো। কি তাই নষ্ট সাথে কি করলে পরের বছর ওখানে যাওয়ার সুযোগ পাবো, ডাক পাবো, এটা কিন্তু তারাও চেষ্টা করবে। তাহলে তাই তোমাদের এমন চিন্তা ভাবনা নিতে হবে এই সমাজ ব্যবস্থার মাধ্যমে থেকে যে আমি নিজে সমাজে প্রতিষ্ঠিত হব, সমাজে যারা প্রতিষ্ঠিত হয়নি তাদের হাত ধরে প্রতিষ্ঠা করবার জন্য সদর্থ ভূমিকা গ্রহণ করবো। অর্থাৎ কবির ভাষায় সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই বোধ যদি আমাদের সবার মধ্যে জাগরিত হয় তাহলে সুন্দর সমাজ হবে। আমার এক বড় মহাপুরুষের নাম বলবো, ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংস। তিনি বলেছেন যে তোরা শুধু মানুষ হোক, সমাজে মনুষ্যত্ব অর্জন করাটা খুব দরকার। আমরা সমাজে অনেক কিছু আছে কিন্তু সমাজে মানুষ পাওয়া খুব দুর্লভ, খুব দুর্লভ। প্রকৃত মানুষ পাওয়া খুব দুর্লভ। তো প্রকৃত মানুষ যদি হতে পারো তুমি আমি সবাই মিলে, তাহলে তোমার আমার সমস্ত স্বপ্ন পূরণ হয়ে যাবে। টাকা পয়সা খুঁজলেই পাওয়া যায় কিন্তু মানুষ পাওয়া খুব দুর্লভ, তাই না? তাহলে মানুষ হতে গেলে নিজেকে সমস্ত কিছু উঠতে হবে। সমস্ত কিছু উঠতে গেলে যা যা কর্মে করা হচ্ছে, যারা উঠেছে তারা কিভাবে উঠেছে সেইটাকে যদি আমরা পাথে করতে পারি, অনুসন্ধান করতে পারি, তার সুন্দর হবে। গৌতার মতো একজন বিচক্ষণ মানুষ দেখে শিক্ষা আছে, শিক্ষা নিতে হয়। কত সুন্দর মানুষ, একজন প্রফেসর কি দরকার ছিল রিটায়ারমেন্টের পরে বাড়িতে বসে পাস করা, তীর্থ ভ্রমণ করা, বিভিন্ন স্থানে ঘোরা, এটাই তো এখন সময় ছিল না। মাস্টারমশাই কি দরকার ছিল এত কষ্ট করে বর্ষা করতে করে সেই সুদূর একেবারে তমলুক থেকে এখানে এই বয়সে প্রায় 80 বয়স, 90, তাহলে 90+ একজন মানুষ এখানে এসেছে কিছুর জন্য? দুটো কারণে। একটি কারণ এই সমবায়ের প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা। আমি শুনলাম এই উনি প্রতিষ্ঠাতা সদস্য, তাহলে সমবায়ের প্রতি কেমন প্রেম থাকবো, সময়ের প্রতি কেমন ভালোবাসা থাকবো। শরীর আর বর্ষা তাকে আটকে রাখতে পারেনি। তাহলে এই ভালোবাসা, এই প্রেম আমাদের মধ্যে জাগরিত হতে হবে। তাহলে ওনার কাছ থেকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, গৌরদার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, সীমন্তদার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। সব গুণী মানুষরা এখানে আছে। তাহলে যারা গুণী তাদের কাছ থেকে গুণটা নিতে হবে, স্বপ্ন দেখতে হবে যে উনি যদি এরকম হতে পারেন তাহলে আগামী দিনে আমি নিজেও এরকম এমন একটা জায়গায় পৌঁছবো যে জায়গায় পৌঁছলে পরে আমিও সংগঠিত হওয়ার সুযোগ পাবো। আমি কিন্তু এই ব্লকের ছিলাম যেদিন থেকে পঞ্চায়েত ব্যবস্থাপনা শুরু হয়েছে 77 সাল থেকে। বহু মানুষ, বহু গুণী মানুষ আমাদের ব্লক থেকে নির্বাচিত হয়ে তারা জেলা পরিষদে গিয়ে প্রতিনিধিত্ব করেছে, কিন্তু জেলা পরিষদে গিয়ে সভাধিপতি এই প্রথম পদে এই ব্লক থেকে। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল, আমি সেই নিয়ে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি করেছি রেগুলারে। আমিও তরুণ ছাত্র মানে কলেজের ছাত্র সংগঠন করেছি, তখন করে ছাত্র পরিষদের নেতা ছিলাম। পরে ইউনিভার্সিটি থেকে রাজনীতি করেছি, রাজনীতির ধ্যান জ্ঞান ছিল। স্বপ্ন ছিল রাজনীতি করবো, কেন করবো? সমাজের স্বার্থে করবো, সমাজ সেবা করবো, ছোটবেলা থেকে স্বপ্ন ছিল। আমি কিন্তু আমার লক্ষ্যে এখনো অবিচল। আমি যে পদে আছি এই পদটা যথেষ্টই বড় পদ। অনেকেই কালকে আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছিলেন যে আমি রাজ্যের
আজকে একজন মিনিস্টার আছে কোন একটা দপ্তরে, তিনি যে দপ্তরের মিনিস্টার তিনি তার মধ্যেই তাকে বিচরণ করতে হবে, তিনি অন্য মিনিস্টারের দপ্তরে গিয়ে কিছুই করতে পারবেন না। কিন্তু আমি আপনাদের আশীর্বাদে যে দপ্তরে যাওয়ার সুযোগ পেয়েছি, সমস্ত ব্যবস্থাপনার মাথার উপরে আছে, সমস্ত দপ্তরের মাথায় আছে। আমি যেদিন প্রথম সভাধিপতি হলাম সেদিনই আমাকে ডিএম সাহেব প্রথম অভিনন্দন জানাচ্ছেন স্যার সম্বোধন করে। আমি বললাম আপনি স্যার বলছেন কেন? গতকাল পর্যন্ত বঙ্গদেব বাবু, আজকে আপনি স্যার বলছেন কেন? না, আপনার র্যাঙ্ক অনুযায়ী আপনি আমার স্যার হলেন আজ থেকে। ভাবুন আগে একটা জেলার ডিএম মানে আইএস অফিসার সর্বোচ্চ স্তরে আছে, তিনি আমাকে সম্বোধন করে বলছেন স্যার। আমি তাকে বললাম যে কালকে পত্রিকা স্যার বলবেন না, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব জায়গা। আমি সমস্ত আধিকারিককে ডেকে ডেকে বলছি, তাদের সমস্যা শুনছি, তাদের শুনে নতুন করে চলার চেষ্টা করছি, তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছি, আমার কিছু ধারণা দিচ্ছি কিভাবে জেলাতে ফার্স্ট হবে। প্রথম থেকে শপথই বলছি, আমার প্রথম থেকে টেন্ডেন্সি, আমি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত গ্রাম পঞ্চায়েত প্রধান ছিলাম। আমি এই জেলাতে 4বার সেনা প্রধান হয়েছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে 2বার পুরস্কার পেয়েছি। তারও আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার থেকে আমি পুরস্কার পেয়েছি। কেন্দ্র সরকার রাজ্য সরকারের 17টা পুরস্কার পাওয়া যাবে, সারা রাজ্যে খুঁজলে কোথাও পাওয়া যাবে। তারপর আমি সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে সভাধিপতি চেয়ারে সবসময় বসবো না, ওটা তো আলংকারিক পদ। ওই পদটাকে সামনে রেখে আমাকে সমাজের জন্য বুঝতে হবে। তাই আমি সমস্ত ডিপার্টমেন্ট, এপ্রিল ডিআই সাহেব আমাকে ফোন করেছেন, ডিআই হাই স্কুলে ফোন করেছিলেন, তো আমি সমস্ত দপ্তরের আধিকারিকদেরকে ডেকে ডেকে বলছি যে আপনার দপ্তরে চালাতে গিয়ে আপনি কি কি সমস্যা অনুভব করছেন 1, 2, 3, 4 করে লিখুন, এবং সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কি রাস্তা, অর্থাৎ সমাধানের রাস্তা কি, সেটাও আপনি 1, 2, 3, 4 করে পাশে রাখুন। অর্থাৎ আপনি সমস্যার কথা বলুন, আপনি সমাধানের কথা বলুন, বাকিটা দায়িত্ব আমার। আমি হেলথের সিওএইচকে ডেকে পাঠিয়েছি, ডেপুটি সিওএইচ প্রিন্সিপালকে ডেকে পাঠিয়েছি, দেখি একই কথা বলছি। সমস্ত সেকশনকে ডেকে ডেকে পাঠিয়ে এই কথা বলছি। উদ্দেশ্য কি? তা আমি যদি ওনার কাছ থেকে সমস্যাগুলো আমি জানতে পারি আর সমাধানের রাস্তাগুলো যদি জানতে পারি, বাকি সব তো আমার কাছে আছে। আমি জেলার মুখ্যমন্ত্রী, যদি জেলার সমস্ত ফান্ড আমার কাছে, তাহলে টাকা আছে, সেই টাকাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে। কোটি কোটি টাকা আছে, ডেভেলপমেন্টের প্রচুর রাস্তা আছে, কিন্তু সেইটা কোথায় ইউজ করবো? যেখানে সেখানে দিলে হবে না। আপনি যদি পিচ রাস্তার উপরে ধান ছড়িয়ে দেন, ও ধান গাছ হবে নাকি? হবে না। আপনি যদি গম ছড়িয়ে দেন, গম গাছ হবে নাকি? তাহলে ওর ক্ষেত্র আলাদা দিতে হবে, যে ক্ষেত্রে তো ধান বীজ ছড়ানোর পরে ধান গাছ সেখানে হবে, ঠিক না? তাহলে আমাকেও খুঁজতে হবে কি না কোথায় কোথায় টাকাগুলোকে প্রপার ইউটিলাইজ করবো, কোথায় কোথায় ডেভেলপমেন্টের জন্য প্রপার দরকার, সেটা আমার ঠিক করতে হবে। তো এটা করছি, এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে সকলকে ভাবা, যেটা যদি তোমরা ছাত্রীরা থাকতে তাহলে এই কথা বলতে হবে, তোমাদের জন্য বলছি। আমি সভাধিপতি হওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছি যে রাজ্যে এই জেলাকে কাজের নিরিখে 1 নম্বর করতে হবে। এটা আমার সবসময় প্রথম থেকে টেন্ডেন্সি। যখন প্রধান ছিলাম তখন জেলাতে ফার্স্ট হতে হবে, যখন পঞ্চায়েত ছিলাম তখন ফার্স্ট হতে হবে, এখন বলছি জেলাকে রাজ্যে ফার্স্ট করতে হবে। কালকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করে বলেছি, দাদা এই জেলা ফার্স্ট হওয়ার জন্য আপনাকে আমাকে আশীর্বাদ করতে হবে, তোমাকে পুরো ফ্রি গ্রাউন্ড দিয়েছি, তুমি খেলো। তো এই যে বিশ্বাস আর আমারও অদম্য ইচ্ছা যে এই রাজ্যকে এই জেলা ফার্স্ট করতে হবে, কারণ এই জেলার লোক রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের মতো ছেলেরা যারা হঠাৎই সভাধিপতি হয়ে যায়নি, একদম খ্রিস্টদের গ্রাম থেকে উঠে গিয়ে আজকে এই জায়গা সমস্ত স্টেপ অতিক্রম করে, স্টেপ জাম করি না, স্টেপ অতিক্রম করে করে এই জায়গাতে এসেছি। তো এসেছি যখন, সুযোগ যখন পেয়েছি, তাহলে কিছু স্মৃতি রেখে দিতে হবে। তাই আমারও উদ্দেশ্য স্মৃতি রাখা যদি হয়, তাহলে আপনারও উদ্দেশ্য স্মৃতি রাখা হয়, তাহলে দেখবেন একটা জায়গায় আমরা সব মিলিত হয়ে যাবো। তাই আমার উদ্দেশ্য, যেটা কেউ ভাবেনি কোনোদিন, এই যে রাস্তা দেখছেন, এই রাস্তা যখন আমি ছিলাম তখনই করা হয়েছে। আবার আমি এসে প্ল্যানিং করেছি, শুধু এই ধরনের মধ্যে নয়, একদম কোলাঘাট থেকে একদম নদীবাদ ধরে ধরে একদম হলদিয়া পর্যন্ত এইটাকে আমি বাইপাস রোড করার জন্য উদ্যোগ নিয়েছি। আমাদের লোকেরা লক্ষ্মীপুর, যেখানে রেল লাইন আছে, যেখানে ন্যাশনাল হাইওয়ে আছে, যেখানে স্টেট হাইওয়ে আছে, যেখানে নদী আছে, সবকিছু আছে আমাদের এখানে জেলাতে। সব এত ভালো জেলা কিন্তু কোথাও নেই। শুধু ভাবনাটা যদি ভালো হয় না, এই জেলা একটা লক্ষ্মী জেলা হয়ে যাবে। ভাবনা ভালো, এই জেলাতে সমুদ্র আছে, এই জেলাতে শিল্পাঞ্চল আছে, এই জেলাতে এশিয়ার বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, এই জেলাতে সব আছে। আর এই জেলা শিক্ষাতে সারা বাংলাতে প্রথম স্থানে আছে। শিক্ষাতে জানো তোমরা, শিক্ষার গুণগত মানে আমাদের জেলা তোমাদের মতো কৃতি ছাত্রদের প্রচুর আছে, জেলাতে 1 নম্বর আছে। তাই আমার উদ্দেশ্য হচ্ছে যে জেলাকে ভালো করতে গেলে আগে সাইডগুলোকে ভালো করে দিতে হবে, কি বোর্ডার ঠিক করতে হবে। যেমন যারা জমি মাপযোগ করে সেমন্ত তারা জানে
আগে চৌহদ্দি নেমে নেয়, তারপরে কার কোথায় জায়গা তাকে ঠিক করতে হয়, তাই না? তো আমরা হচ্ছে পাকা খেলোয়াড়, তাই আমাদের কি করতে হবে, চৌহদ্দিটাকে ঠিকঠাক করে নিতে হবে। এই জন্য যেটা কেউ ভাবেনি, আমি যেটা ভেবেছি কি না, একেবারে কোলাঘাট থেকে হরিণা পর্যন্ত এই ধরনের বলতে 52 কিলোমিটার রাস্তা আমি এটা ইকোনমিক্যাল জোন করব। কি করব? ইকোনমিক্যাল জোন করব। অর্থাৎ ইকোনমিক্যাল জোন করতে গেলে সবার আগে কি দরকার? রাস্তা দরকার। অর্থাৎ রাস্তা সম্প্রসারণ করতে হবে, রাস্তাকে ঝাড় চকচক করতে হবে, তার উদ্যোগ আমি গ্রহণ করেছি। কেমন? এবং এটাকে যদি আমরা ইকোনমিক্যাল জোন করি তাহলে কি হবে না, যেখানে যেখানে মনে হবে টুরিস্ট স্পট করা, সেই অ্যাকোমোডেশনটা আমরা যদি সঠিক করতে পারি, তাহলে আজকের ধরনা এই যে খণ্ডগ্রাম যে সমবায় সমিতি, এরও ভাবনা তখন নতুন এসে যাবে যে এখানে এইটা হয়েছে মানে আমাকে কিছু করতে হবে। এখানে অনেক ইট ভাটা আছে, এখানে সুন্দর নদীর চর আছে। আপনারা যদি মনে করেন যে এই এলাকাটাকে আমরা একটা পর্যটন কেন্দ্রে উদ্যান করবো, পর্যটন কেন্দ্র করতে হলে কি হবে না, বহু লোকজন বাইরে থেকে আসবে, তারা আসা মানে এখানে ব্যবসা বাণিজ্য হবে। কালকে আমি একেবারে সেই রসুলপুরে গেছে মানে খেজুরি, সেখানে গিয়ে দেখলাম যে হিজলি শরীফে প্রতি শুক্রবার মানে প্রায় 30 থেকে 40,000 লোক যায়। তো সেখানে সামনেই সমুদ্র, 5 মিনিটের মধ্যে সামনেই সমুদ্র, কি সুন্দর পরিবেশ। কেউ একবার স্বপ্ন ভাবেনি যে এই জায়গাটাকে পর্যটন কেন্দ্র করা যেতে পারে। আমি ওখান থেকে একজন ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ ফোন করে বললাম আপনারা এসে ভিজিট করে যাবেন, ভিজিট করে আমাকে রিপোর্ট দেন কিভাবে এটাকে পলিসি মেকিং করা যায়। আমি সভাধিপতি হওয়ার পর ঠিক করেছি যে সপ্তাহে 2 দিন আমি ফিল্ডে ছুটবো, জেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, শনিবার রবিবার ছুটির দিন। শনিবার রবিবার দিন চেয়ারে বসবো না, চেয়ারে না বসে গ্রামে একটা জেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটবো। সেখানে গিয়ে সমস্যা চিহ্নিতকরণ করবো, সমাধান করবো এবং কিছু নিত্য নতুন ভাবনা ভাবিত করবো। কেমন? এটা ভেবেছি। একদিন সপ্তাহে আমি ঠিক করেছি রাজ্যে যত মন্ত্রী আছে আমি রাজ্যে গিয়ে সমস্ত মন্ত্রী দপ্তরে যাবো, সেই মন্ত্রীদের সঙ্গে কথা বলবো, তাদের প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে কথা বলবো। কেন যাবো? চা খেতে হয়। যাবো এই কারণে গতানুগতিক উন্নয়নের জন্য টাকা পাবো, কিন্তু অতিরিক্ত টাকা পেতে গেলে আমাকে ডিপার্টমেন্টে যেতে হবে। অতিরিক্ত টাকা পেতে গেলে ডিপার্টমেন্টে যেতে হবে। তাহলে সমস্ত আমি তো এই জেলার মুখ্যমন্ত্রী, তাহলে আমার অধিকার আছে ওখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা, আমার অধিকার আছে সমস্ত মন্ত্রীর সঙ্গে কথা বলা। আমি কিন্তু ক্যাবিনেট মিনিস্টারের লোক, তাহলে আমার উচিত কি হবে, যদি আমার জেলাকে ভালো করতে হয় তাহলে ডিপার্টমেন্টে গিয়ে গিয়ে আমি যদি ওখানে সম্পর্ক তৈরি করে যদি আমি টাকা আনতে পারি, তাহলে যে টাকাটা অতিরিক্ত টাকা তাহলে সেই অতিরিক্ত টাকাটা কিভাবে কাজে লাগানোর ব্যবস্থা করবো। আমি সমবায়ের যিনি আমাদের এআরসিএস আছে তার সঙ্গে কথা বলা শুরু করেছি যে সমস্ত সমবায়কে ঢেলে সাজাবো। সমবায় তো এমনি জানি, এমনি সচল, তাহলে কি প্ল্যান করলে সমবায়কে আমরা জেলা পরিষদ থেকে সাপোর্ট দিলে বলে জেলা পরিষদের উদ্যোগে এই জেলায় সমস্ত সমবায় অন্য জেলা থেকে ভালো হতে পারে। আরো প্রস্তাব আমি চেয়েছি। আমি সেদিন আপনার তমলুকের সেন্টার করে মিটিং করেছি, সেখানেও এই প্রস্তাব দিয়েছি। 4 তারিখে গিয়ে প্রস্তাব দিয়েছি, প্রস্তাব দেন আমাকে, কারণ আমার কাছে ফান্ড আছে, সব আছে, কিন্তু ভাবনা নেই। আপনারা ভাবনা দেন, বাকিটা আমি দেবো। এই কথাগুলো আজ অবধি কেউই বলেনি, কোনো সভাধিপতি বলেন না। আমি বলছি কেন না, আমি কাজ করতে চাইছি এবং জেলাকে এগিয়ে, জেলায় যদি কোনো একটা অংশের ডেভেলপমেন্ট না হয় তাহলে কিন্তু জেলার সার্বিক ডেভেলপমেন্ট হবে কি। জেলার যদি কোনো একটা ডেভেলপমেন্টের ঘাটতি থাকে তাহলে ওভারঅল জেলাটা পিছিয়ে গেল। একটা ছেলে তখনই স্টার পায় সে সবেতে পাস করলে, সবেতে ভালো রেজাল্ট করে সে স্টার পায়, তাই না? তো তুই সমস্ত স্টার মার্ক পেলো কিন্তু ম্যাথে ফেল করে গেল, তাহলে কিছু লাভ হলো ভাই? আমার এক বন্ধু, আমি যখন কৃষ্ণগঞ্জ স্কুলে উচ্চ মাধ্যমিক দিই, খুব ভালো ছিল, দারুণ ছিল, সে মাধ্যমিকে র্যাঙ্ক করেছিল, কিন্তু সে এই দেশে গিয়ে সে ম্যাথে কিনে গেল। কি ভালো ছিল সেটা হয়ে গেল। তাহলে আপনি ভালো নাম্বার পেলেন সবাই, কিন্তু কোনো একটা সাবজেক্ট আপনাকে আবার একটা কথা করতে হবে। দেখুন, জেলারও ডেভেলপমেন্ট করতে গেলে কোনো একটা উইংসকে দুর্বল ভাবতে হবে, সমস্ত উইংসকে সমদৃষ্টিতে ভাবতে হবে। যার জেলা প্রশাসন ডেভেলপ করতে পারি তাহলে দেখবেন ভাবা হবে। এ কথা, এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছেই সমবায়ই একমাত্র চিন্তা ভাবনা করতে পারে। আমি যখন হরিণা সভায় সমিতির চেয়ারম্যান ছিলাম, কোথায় আছো, প্রতি বছর ছেলে মেয়েদের কৃতি ছাত্রদের ব্লাড ডোনেশন ক্যাম্প করতাম, ফ্রি আই ক্যাম্প করতাম, তাড়াতাড়ি এসো আমি বাইট লোবো, আরো নানাবিধ কাজ করতাম। এবং সবথেকে বড় কথা আছে, আমি হর্টিকালচারের সঙ্গে যোগাযোগ করে সব গোলাপ ফুলের চাষ করেছিলাম, যেখান থেকে এসএসজি গ্রুপের মায়েরা ডেভেলপমেন্ট করা শুরু করেছে। তারপর আমি চলে গেলাম, অবশ্য হারিয়ে গেছি। তো আমিও চাইছি জেলাতে আমরা, আমার মতো লোক যখন আছি, আমি সমস্ত সমবায়গুলোকে নিয়ে আমি বসে সমবায় শুধু লোন দিবে, লোন কালেকশন করবে, এর মধ্যে না থেকে সমবায়কে আমরাও এমজি এনার্জিস যেটা ছিল আগে, এখন ভিজি রামজির নাম হয়েছে, কেমন? তো তাতে একই সিস্টেম কনভার্জেন্স পলিসিতে প্রচুর ডেভেলপমেন্ট করার আছে। এখানে অনেক এসএসজি গ্রুপের মায়েরা আছে, সেই এসএসজি গ্রুপের মায়েদেরকে সংগঠিত করবো। আমাদের জেলার 400 জেলা হয় মানে কৃষি নির্ভর জেলা,
তাহলে সমবায় মানে কৃষির সঙ্গে রিলেটেড। মায়েদেরকে দিয়ে ওই হাতের কাজ শেখাবো, ট্রেনিং দেবো, তারপরে আর কাজ করতে হবে, এসব করলাম ওটাও করতে হবে, ওদেরকে উপযুক্ত প্রশিক্ষিত করতে হবে। সঙ্গে কৃষি ওরিয়েন্টেড কি ভাবনা ভাবা যায় সমবায়ের পক্ষ থেকে আপনারা প্ল্যান করুন। আমি সেই প্ল্যান কালেকশন করে আপনাদের সঙ্গে বসে আমি আপনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবো। অর্থাৎ সমবায় যেন হাতে নাতে মানুষের কাজ দিতে পারে। সাথে কি হবে, দুটো কাজ হবে। সমবায় যেভাবে চলছে সেটা তো চলবেই, এর বাইরে এই যে আপনারা দেখেছেন এত কোটি কোটি টাকা আপনারা ইনকাম করছে, এই টাকাটা দ্রুত পেয়ে যাবে। মানুষের হাতে যখন টাকা থাকবে, মানুষ তখন টাকা তো কোথাও কোথাও রাখবে, তাহলে রাখবে কোথায়? আপনার কাছে। এই এত 2406টি পরিবার আছে, এই পরিবারগুলোকে যদি আমরা নিয়ে একটু স্বপ্ন দেখি যে ভাই তোমরা যা করছো, লোন নিচ্ছ সব ঠিক আছে, এর বাইরে তোমাদের নিয়ে আমরা কিছু ভাবতে চাই। গ্রাম পঞ্চায়েত তারা একটা সেকশন, তারা সেখান থেকে ভাবো, আপনারা একটা সেকশন, আপনারাও ভাবো কি বলে এসএসজি গ্রুপের ডেভেলপমেন্ট। অর্থাৎ সমস্ত ডেভেলপমেন্ট যদি মানুষের স্বার্থ হয় তাহলে দেখবে সার্বিক ভালো হয়ে যাবে। তাই আমার প্রিয় ছাত্রছাত্রী তোমাদের বলবো, তোমরা কিছু ভালো ভাবনা চিন্তা গ্রহণ করো, নিজেরা স্বপ্ন দেখা শুরু করো। তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমি রয়েছি। সমবায় যা করবেন তার বাইরে যদি পড়াশোনার জন্য, খুব ভালো করে পড়াশোনার জন্য, উচ্চ শিক্ষা লাভ করবার জন্য যদি কোথাও কোনো সাপোর্ট লাগে, তোমরা আমার সঙ্গে নিজের দাদার মতো করে আমার সঙ্গে যোগাযোগ করো। আমি উচ্চ শিক্ষা লাভ করার জন্য আমি সর্বপ্রথম করে সাহায্য করবো, কোনো সমস্যা নেই। কেউ না পড়াশোনার জন্য পিছিয়ে হবে। কারো যদি কোনো বইটা লিখে থাকে, এটা আপনাদেরও বলছি, আমার দুটো বই দোকান আমার রেডি করা আছে। কেমন? একটা কাকটের যদুপতি নায়কের বই দোকান, আর বেছে দেয় রায় এন্টারপ্রাইজ, দুটো বই দোকান আমার খোলা আছে। কারণ আমি ছোটবেলা খুব কষ্ট করে পড়াশোনা করেছিলাম, বই চেয়ে পড়াশোনা করেছিলাম। তাই যদি কোনো ছেলেকে কোথাও করে পড়াশোনার জন্য যত দামি বই লাগুক, সেটা চুজ করো, কিন্তু দুটোর বেশি লিখতে দেবো না। আমি তো পুরো জেলা লিখে দিচ্ছি, যেটা পছন্দসই যদি বই লাগে পড়াশোনা করার জন্য, তাহলে দুটো বই সর্বোচ্চ যত দামি পাবো নিজের মতো চয়েস করো। দুটো দোকান দেওয়া আছে, যার যেখানে ভালো একটা যদি আমার ফোন করলেই হবে। আরেকটা মেশিদার রায়টার পাইছে। এই দুটো বই দোকানে গিয়ে যারা পছন্দসই তোমরা বই নিতে পারবে। এদের বাইরেও যদি জেনারেল স্টুডেন্ট যারা আছে, যারা এখানে আসার সুযোগ পায়নি, তাদের যদি লাগে আপনারা অবশ্যই যোগাযোগ করতে হবে, গিয়ে নিয়ে আসবেন। অর্থাৎ আমরা চাই সকলের ছোট ছোট সামর্থ্য দিয়ে সবাই সবার পাশে দাঁড়াই, তাহলে দেখবেন কিন্তু ডেভেলপ হবে। এবং তোমরা হাতে হাতে কাজ করো। আমাদের সরকারের উদ্দেশ্য ছেলেদেরকে শিক্ষা দীক্ষা করার পরে আমরা 100 দিনে কাজ করা হয়। ছেলেদেরকে বড় করবো, তাদের উপযুক্ত শিক্ষিত করার জন্য সরকারের সব সাপোর্ট দেবো, এবং ছেলেরা যাতে চাকরি করার সুযোগ পায় সেই ব্যবস্থা আমরা করে দেবো। তার জন্য আমরা সমস্ত অ্যাটমসফিয়ার আমরা দেবো। সেটার জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে। সবাই হতো আমাদের ভাবনা আছে তোমাদের সবাইকে নিয়ে, যে ছেলেদেরকে বড় করবো, সঙ্গে তাদের চাকরি ব্যবস্থা কনফার্ম করবো। তার নানাবিধ পদ্ধতি আছে, সেই পদ্ধতিকে আমরা সব পর্যালোচনা করছি। অর্থাৎ লেখাপড়া শেখার পরে যাতে না লোককে 100 দিনের কাজ করতে হয়, সেটাকে সুনিশ্চিত করতে হবে। 100 দিনের লোক 100 দিনের কাজ করবে, ছেলেমেয়েরা উপযুক্ত শিক্ষা লাভ করবে, তাদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে হবে, সুরক্ষিত করতে হবে। সেই সাপোর্ট আমরা দেবো। তার জন্য এখন থেকে পড়াশোনার জন্য সর্বোচ্চ ভূমিকা গ্রহণ করো। আমাদের মতো তোমরা লোক পেয়েছি যখন, নিজের দাদার মতো করে একদম ফোনে ডাইরেক্ট ফোন করবে, এটা তোমরা করবে। আর একটা কথা আপনাদের বলবো, মেডিকেলে ওরিয়েন্টেড প্রচুর মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে। একটা মানুষ অসুস্থ হয়ে যায়, তাকে গিয়ে হসপিটালে ভর্তি হতে হয়, ঠিক মতো চিকিৎসা হয়নি, নার্সিংহোমে দ্বারস্থ হয়ে যায়, তাতেও ঠিক মতো হয়নি, টাকা চলে যায়, জমি জায়গায় বিক্রি করতে হয়। কারণই কোনো বড় রোগ জ্বালা এই এলাকায় হলে আমার সঙ্গে একটা ফোনের মতো যোগাযোগ করুন। কোনো দলপথ দেখবে না, কোনো রঙ দেখবে না, মানুষ কেমন কথা, কোনো দলপথ দেখবে না। কাকে ভেলোরে ভর্তি করতে হবে আমার সঙ্গে যোগাযোগ করুন, তার চিকিৎসা যা খরচা হবে 50% খরচা তার চিকিৎসা হবে। কেউ ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে, মহারাষ্ট্রে যাবে, মুম্বাই চিকিৎসা আমার সঙ্গে যোগাযোগ করুন, তাকে হেল্প করতে পারে। কেউ ফ্রিতে ভর্তি হতে পারছে না, আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি ব্যবস্থা করবো। অর্থাৎ তার অবস্থাটা আমাকে জানান, আমি তার পাশে। কোনো দল দেখবে না, রং দেখবে না, শিক্ষা স্বাস্থ্য এই দুটো বিষয় নিয়ে যদি আমরা সবাই সচেতন হয়ে যায় না, দেখবেন সবটাই নিয়ে পরিমাণে চলবে। শিক্ষা স্বাস্থ্য যদি ভালো হয়, আর সবাই রং দেখবেন না, এই রং দেখাও রঙই এখন কোথায় বলো, রং একটাই হবে মানুষের, তার বাইরে ডেভেলপমেন্টের সমবায় যদি কোনো প্রপোজাল থাকে কোনো ডেভেলপমেন্টের জন্য, আমাকে প্রপোজাল দেন, আমি ভাবনা মানুষের সাথে রাখবে, সেই ভাবনা ইন্ডিভিজুয়াল কোনো ভাবনা নেই। কালেকটিভ বলতে আপনারা আমাকে ট্রেনিং দেন, আমি আপনাদের পাশে থাকবো। ধরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমবায় সমিতি, এই সমবায়ের লোককে পথ দেখাতে কিছু ভাবনা অন্তত ভাবুন, অবনীয়দের সঙ্গে শেয়ার করুন, আমাকে জানান, আমি আপনাদের পাশে রাখি, সহায়তা করবো। আমিও চাই সমবায়গুলো তারা নিজের সমমহিমায় সামনে থাকতে আসে। শুধু সমবায় মানে লোন দেবো, লোন কালেকশন করবো, এটার মধ্যে সমবায় যেন না থাকে। সমবায় যেন জনগণের সমবায়, সমবায় যেন মানুষের সমবায় হয়।
এটা যদি আমরা করতে পারি তাহলে দেখবেন আমাদের আজকের এই অনুষ্ঠান সার্থক হবে। তাই সবার সার্বিক সাফল্য কামনা করে সবাইকে যথাযথভাবে প্রণাম অভিনন্দন কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনাদের পাশে থাকার অঙ্গীকার করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য